কাজটা করবো সেটা নিয়ে এক্সিকিউশন করতে হবে আর কি। রাইট, আগে বেসিক কাজটা হলো আইডিটাকে খুঁজে বের করতে হবে, অথবা এটার ভিতরে আইডি আছে না ক্লাস আছে কি আছে সেটা খুঁজে বের করতে হবে। আইডি ক্লাস যদি না থাকে, তাহলে যদি আনকমন ট্যাগ নেম থাকে, যেমন আপনার যদি ট্যাগ নেম থাকে সে ট্যাগ নেম দিয়ে তাহলে ধরতে হবে, মানে যে কোনোভাবে একটা ধরার একটা সিস্টেম আছে কিনা সেটাকে দেখতে হবে। ঠিক আছে, সো আসলে যখন একটা কাজ করব তখন সাধারণত কি আমরা আইডি দিয়ে কাজ করব। সো আইডিটাকে ধরে দেন আমরা ওইটাকে ইনার এসটিএমএল দিয়ে এটাকে চেঞ্জ করতে পারি, অথবা এটার ভিতর থেকে নিয়ে আসতে পারি এবং এটাকে আমরা ম্যানিপুলেশন করতে পারি। ঠিক আছে, এটার ভিতরে চাই আমরা অন ক্লিক দিতে পারি, চাইলে আমরা কোন একটা ফাংশন চালাতে পারি, অনেক কিছু করা যায়। রাইট, আচ্ছা, সিস্টেমটা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন আইডিটাকে ধরলাম, ধরার পর এখানে এবার আমি যা খুশি তা করতে পারি। এখানে আমি ডট ইনার এসটিএমএল দিতে পারি, ডট অন ক্লিক দিতে পারি, রাইট, বা আমি চাইলে এখানে ফাংশন দিতে পারি একটা। ঠিক আছে, সো মানে অন ক্লিকে ফাংশন দিতে পারি। আচ্ছা, এরপরে এখানেও কি ফাংশন দেওয়া যাবে? হ্যাঁ, এখানে ফাংশন বলতে আপনার এটা কিভাবে কাজ করবে, অন ক্লিক অথবা মাউস ওভার এগুলো একটা দিয়ে তারপরে ফাংশন দিতে হবে, যেটা আসলে ইভেন্টস দেওয়া লাগবে আর কি। হ্যাঁ, ইভেন্টস এর ভিতরে আপনি চাইলে কোন একটা ফাংশন চালাতে পারবেন। ঠিক আছে, কারণ আমি এটাকে জি নিলাম, ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন তো, তাই না? একবার ক্লাসে দেখাইছিলেন ওই যে বক্স আকারে তিনটা ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই গেল। দেন আমরা ভেরিয়েবলসে চলে যাই। আচ্ছা, ভেরিয়েবলসের ভিতরে আমরা আমাদের কয় ধরনের ভেরিয়েবলস আছে পাবেল ভাই বলেন তো? ভেরিয়েবলস তিন ধরনের আছে। আচ্ছা, কি কি? একটা হচ্ছে ভার, আর একটা হচ্ছে লেট, আর একটা হচ্ছে কনস্ট। রাইট, var let const, তিনটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? ভাইয়া, ভার দিয়ে আমরা ভারকে আমরা রিকলও করতে পারবো, আবার রিঅ্যাসাইনও করতে পারবো, রিডিক্লেয়ারও করতে পারবো, রিঅ্যাসাইনও করতে পারবো, এবং এটা মোটামুটি গ্লোবাল চেঞ্জ হয়ে যায় সহজেই। হ্যাঁ, আর হচ্ছে লেটের ক্ষেত্রে আমরা রিডিক্লেয়ার করতে পারবো আর কি। হুম, আর কনস্ট যেটা সেটা আর কি একবারে কনস্ট্যান্ট থাকবে, এটা সহজে চেঞ্জ হবে না, যেখানে আমরা অ্যাসাইন করব সেটা ওটাই ফিক্সড হয়ে থাকবে ভ্যালুটা। হ্যাঁ, আচ্ছা, ভারের ক্ষেত্রে যেটা বলছেন সেটা হলো গ্লোবাল ভেরিয়েবল, সেটা আপনার ফাইলের যে কোনো জায়গায় আপনি লিখলে পুরো ফাইলের যে কোনো ফাংশনের ভিতরে হোক বা যে কোনো জায়গা থেকে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, এবং ফাংশনের ভিতরে লিখলে ফাংশনের বাইরে থেকে ওটাকে অ্যাক্সেস করতে পারবেন। এটা হলো ভারের সুবিধা এবং অসুবিধাও বলতে পারেন। ঠিক আছে, আর লেটের ভিতরে কাজ কি, লেট হলো স্কোপ, মানে স্কোপ ভেরিয়েবল। ঠিক আছে, সেটা একটা স্কোপের ভিতরেই কাজ করবে। আপনি যদি একটা স্কোপ দেন, ধরেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটটা হলো একটা আপনার স্কোপ ডিফাইন করে, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আপনি এই ফাংশনটাকে কল করেন, সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে আপনার কাজ করবে, এর বাইরে কিন্তু কাজ করবে না। বা একটা ফাংশনের ভিতরে আপনি একটা ভেরিয়েবল ডিফাইন করছেন, ভেরিয়েবল ডিফাইন করছেন, হ্যাঁ, সো সেই ভেরিয়েবলটা ওই ফাংশনের ভিতরেই কাজ করবে, ফাংশনের বাইরে গেলে ওই ভেরিয়েবলটা আর কাজ করবে না। এটা হলো আপনার কনস্ট এবং লেটের সুবিধা। সো ওই ফাংশনের বাইরে যদি আপনি অন্য ফাংশনে একই নামে আরেকটা ফাংশন নেন, তাহলে আপনার কনফ্লিক্ট করবে না। ঠিক আছে, সো এটা হলো আপনার হ্যাঁ, আচ্ছা, এ হলো ব্লক লেভেল ভেরিয়েবল। তারপরে আচ্ছা, লেটের আরেকটা সুবিধা হলো যে আপনি লেটকে বারবার আপনি ডিফাইন করতে পারবেন না। একবার আপনি লেটকে ডিফাইন করে দিয়েছেন, এটাকে আপনি আরেকবার ডিফাইন করতে পারবেন, আপনি শুধু আপডেট করতে পারবেন। লেটকে একবারই ডিফাইন করতে পারবেন, এক নামে একবারই ডিফাইন করতে পারবেন, ওই নামে আরেকবার ডিফাইন করতে পারবেন না, কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আর কনস্ট হলো আপনি রিডিফাইনও করতে পারবেন না, আপডেটও রিডিক্লেয়ারও করতে পারবেন না। ঠিক আছে, রিডিফাইনও করতে পারবেন না, ওটাকে আপডেটও করতে পারবেন না আরেকবার। এটা হলো কনস্ট। আচ্ছা, এবং ভেরিয়েবল লেখার নিয়ম কি? ভেরিয়েবল লেখার নিয়ম হলো ওকে, সো হ্যাঁ, ভেরিয়েবল লেখার নিয়ম হলো ভেরিয়েবলস ক্যান কন্টেইনস লেটার্স, নাম্বারস, আন্ডারস্কোর, ডলার সাইন, বাট ডলার সাইন দিতে পারবেন আগে। আচ্ছা হ্যাঁ, বাট নাম্বারসটা আপনি আগে দিতে পারবেন না। মাই নেম, দুইটা ওয়ার্ডের মাঝখানে কোনো ড্যাশ দিতে পারবেন না, দুইটা ওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস দিতে পারবেন না, এবং কোনো প্রিডিফাইন বা আপনার ইসের কি বলে জাভাস্ক্রিপ্টের মানে
কোনো প্রি রেডি ফাংশন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের যে কিওয়ার্ড, যেটা জাভাস্ক্রিপ্টের রিজার্ভড ওয়ার্ড, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট রিজার্ভড ওয়ার্ড আপনি কোনোটা ইউজ করতে পারবেন না। যেমন নিউ দিয়ে সাধারণত আমরা নিউটা কখন ইউজ হয় দেখেন, নিউটা যখন আপনি দেখা গেছে যখন আমরা রিয়েক্টে যাব তখন আমরা দেখা গেছে অনেক সময় ডেট কনস্ট আমরা যদি দিই ডেট লিখে আমরা এখানে নিউ লিখতে হয়, নিউ লিখে তারপরে ডেটের যে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, সেটাকে কল করতে হয়, ঠিক আছে। সো এটা কি, এটা কল করার কারণ কি, এটা হলো একটা রিজার্ভ ওয়ার্ড, এটার একটা কাজ আছে, এটার একটা ফাংশন আছে, এটা জাভাস্ক্রিপ্টে ডিফাইন করা, ঠিক আছে। সো এটাকে আমরা ইউজ করতে পারবো না ভেরিয়েবল হিসেবে। আচ্ছা, এই গেল আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। ওকে, আচ্ছা, হ্যাঁ, ডিফাইন কিওয়ার্ডের ভিতরে আর কিছু আছে, যেমন ফাংশন আমরা কিন্তু এখানে চাইলে ভেরিয়েবল আকারে নিতে পারবো না। এখানে আমি যদি দেই যে ধরেন লেট দিলাম, লেট দিয়ে আমি এখানে ফাংশন দিলাম, ফাংশন দিয়ে আমি এখানে জাস্ট কিছু একটা ভ্যালু দিলাম, দিস ইজ ফাংশন। দেখেন এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিছে, এখানে ওয়ার্নিং দিয়ে দিছে ভেরিয়েবল ডিক্লারেশন নট অ্যালাউড অ্যাট দিস লোকেশন, ঠিক আছে। সো এটা যেহেতু ভিএস কোড, তাই আপনাকে এই এটা পাচ্ছেন আর কি, আপনি এই প্রবলেমটার সলিউশন, আপনি এররটা পাচ্ছেন, ঠিক আছে। সাধারণ কোড এডিটরের ক্ষেত্রে হয়তো আপনি পাবেন না, অনেক কোড এডিটরের ক্ষেত্রে হয়তো আপনি ওয়ার্নিংটা পাবেন না, যেহেতু ভিএস কোডটা একটা ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে জাভাস্ক্রিপ্টের, তাই ওই ফল্টগুলো ধরতে পারে, ঠিক আছে। সো ইউজ করা যাবে না কি রিজার্ভ ওয়ার্ডগুলো। ওকে, এগুলো আপনার এরপরে কি আছে, আচ্ছা। সো ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয় বা কিভাবে আমরা ইউজ করব সেটা। আচ্ছা, নেমিং কনভেনশনটা আমরা ইউজ করব ক্যামেল কেস। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে ক্যামেল কেস ইউজ করতেই হবে, ক্যামেল কেস ইউজ না করলে আপনার কাজ করবে না, বিষয়টা এরকম না। হ্যাঁ, ক্যামেল কেস কেন ইউজ করব, কারণ এটা হলো মোস্ট পপুলার, এটা মানে প্রচলিত একটা ফরম্যাট, সেটা আমরা ইউজ করব। ধরেন ফার্স্ট আমি দিলাম, প্রথম অক্ষরটা ছোট হাতের, ফার্স্ট নেম। এটা কেন করব, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রচলিত এবং এটাকে স্ট্যান্ডার্ড একটা নেমিং কনভেনশন বলা হয়, সেজন্য আমরা এই মেথডটাকে, ক্যামেল কেস মেথডটাকে ফলো করব, ঠিক আছে। শুধু ভেরিয়েবলের ক্ষেত্রে না, ফাংশন, ভেরিয়েবল, সব ক্ষেত্রে আমরা এটাকে ফলো করব, ঠিক আছে। বিশেষ করে ফাংশন অ্যান্ড ভেরিয়েবল এই দুটার ক্ষেত্রে আসলে লাগে। আবার অনেকে দেখা গেছে আইডির ক্ষেত্রে ইউজ করে, জাভাস্ক্রিপ্ট সে এচটিএমএল আইডির ক্ষেত্রেও ইউজ করে, তো সেটা করতে পারি। আচ্ছা, আই গেস এবার তাহলে লেট কনস্টের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখান থেকে, বা এখান থেকে আপনারা আরেকবার একটু দেখলে হয়তো আপনারা বুঝে যাবেন বিষয়টা, ঠিক আছে। যে লেটটা ক্যান বি রিঅ্যাসাইনড, আপনি রিঅ্যাসাইন করতে পারবো, বাট এটাকে রিডিক্লেয়ার করতে পারবো না। আচ্ছা, রিডিফাইন করতে পারবো না। আচ্ছা, এখানে আপনার কনস্টের আচ্ছা জিনিসগুলো আপনারা একবার রিক্যাপ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে ডিক্লারেশন, স্কোপ, ফাংশন স্কোপ, আর লেট কনস্ট হলো ব্লক স্কোপ, ঠিক আছে। সো রিঅ্যাসাইনেবল, এটা রিঅ্যাসাইনেবল, কিন্তু এটা রিঅ্যাসাইনেবল না। রিডিক্লারেবল, এই দুইটাই কোনোটাই রিডিক্লেয়ার পারবেন না, দুইবার ডিক্লেয়ার করতে পারবেন না, মানে হলো দুইবার আপনি জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে দেই, ডিক্লেয়ার আর ডিফাইন দুইটা একটু কনফিউশন ক্রিয়েট করতেছে। কারণ এখানে আপনার আমি একটা নাম দিলাম, ধরেন দিলাম লেট দিয়ে ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম দিয়ে আমি একটা ভেরিয়েবল বানাইলাম। দেন আমি এখানে কিন্তু আচ্ছা ফার্স্ট নেম এখানে কি বলতেছে দেখেন, অলরেডি এখানে ওয়ার্নিং দিচ্ছে, এখানে বলতেছে এক্সপ্রেশন এক্সপেক্টেড, আচ্ছা ওটা ভুলে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এরপরে আমি চাইলে লেটকে ফার্স্ট নেম ধরে আমি চাইলে এটাকে নাম চেঞ্জ করতে পারবো, নামটা আপডেট করতে পারবো, সরি আমি চাইলে লেট লিখবো না, এভাবে চাইলে আমি নামটাকে আপডেট করতে পারবো, ঠিক আছে। এটা কি হচ্ছে, রিঅ্যাসাইন হচ্ছে, ঠিক আছে। বাট আমি কিন্তু চাইলে এটাকে এভাবে লিখতে পারবো না। এখানে যদি আবার আমি লেট দিয়ে আমি যদি 7 হয়ে গেছে, লেট দেওয়ার পরে আমি এটাকে আবার লিখতে পারবো না। এখন আমি কি বলতেছে দেখেন, বলতেছে
আননোন ওয়ার্ড, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল। হ্যাঁ, আমি আরেকবার রিডিক্লেয়ার এটাকে করতে পারবো না। তার মানে আমি একবারে ডিক্লেয়ার করতে পারবো এবং বারবার আমি আপডেট করতে পারবো, বারবার আমি অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর কনস্টের ক্ষেত্রে, কনস্টে আমি ধরেন এটা আমি লাস্ট নেম দিলাম, লাস্ট নেম আমি এখানে জাস্ট এভাবে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে দিলাম আবার এখানে। আচ্ছা, এবার দিলাম লাস্ট নেম ইজ ইকুয়াল টু ইসলাম। ওকে, এটাকে আমি কি করছি, ভেরিয়েবলটা আমি এখানে ডিক্লেয়ার করলাম, এখানে আমি ভেরিয়েবলটাকে অ্যাসাইন করলাম। ঠিক আছে, আমি কিন্তু ভেরিয়েবলটাকে চাইলে আমি রিডিক্লেয়ারও করতে পারবো না, আবার এখানে কি বলতেছে রিডিক্লেয়ার করা যাবে না। আচ্ছা, কনস্ট, আচ্ছা এখানটা আমি ভুলই লিখছি। ভাইয়া কনস্টের মান কি পরিবর্তন করা যায়? মানও পরিবর্তন করা যায় না, এই যে দেখেন। সো এটা এই যে, আচ্ছা এখানে মানে বেসিক্যালি কি আমি এখানে কি বলতেছে, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল। ঠিক আছে, কনস্ট হলো ব্লক স্কোপ ভেরিয়েবল, আমি একবার এখানে ডিক্লেয়ার করছি, এখানে আমি আরেকবার রিডিক্লেয়ার করতে পারবো না। ঠিক আছে, আবার আমি এখানে যদি ধরেন রিডিক্লেয়ার করলাম না, আমি চাচ্ছি যে এটা নামটা চেঞ্জ করব, আমি রিডিক্লেয়ার করবো না, আমি নামটা চেঞ্জ করব। আমি এখানে ইসলাম না দিয়ে আমি এখানে সর্দার দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখি এখন কি বলতেছে, এখন এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে এখানে বলবে ক্যান নট রিঅ্যাসাইনেবল। ঠিক আছে, ওয়ার্নিংটা আসতে দেরি হচ্ছে, এই যে আসছে। ঠিক আছে, ডিক্লারেশন মাস্ট বি ইনিশিয়ালাইজড। আচ্ছা আচ্ছা, যাই হোক, সো এখানে ওয়ার্নিং দিচ্ছে এখানে যে ডিক্লারেশন মাস্ট বি ইনিশিয়ালাইজড। মূলত আমরা এটাকে একবার এখানে অ্যাসাইন করছি, দ্বিতীয়বার আমরা এখানে অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, মানটা আমি চেঞ্জ করতে পারবো না। সো কনস্টের মান আমি চেঞ্জও করতে পারবো না, আচ্ছা এভাবে ইউজ করা যাবে না। হ্যাঁ, এভাবে ইউজ করা যাবে না, ডাইরেক্ট এখানে কনস্ট লিখে আপনাকে অ্যাসাইন করে দিতে হবে। ওকে, মানে আপনি কনস্ট দিয়ে কোনো প্রকার হেরফের করতে পারবেন না। ঠিক আছে, লেট দিয়ে চাইতে আমরা একটু আপডেট করতে পারি ভেরিয়েবলকে, কনস্ট দিয়ে আমরা সেটাও করতে পারবো না। ঠিক আছে, এই হলো ডিফারেন্স। ওকে, var let const, এই তিনটার ভিতরে কোনো আছে, কনফিউশন আছে? না ভাই। ওকে, আচ্ছা এরপরে আপনার টাইপস। হ্যাঁ, টাইপস নিয়ে তো আই গেস কোনো কনফিউশন থাকার কথা না, যদি আপনারা ক্লাসটা দেখে থাকেন। ফার্স্ট নেম, এখানে আমরা এই যে এটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের টাইপটা কি সেটাকে আমরা টাইপ অফ দিয়ে চেক করতে পারি, এটা দেখাচ্ছে। অ্যান্ড okay, someone is trying to join. Okay. আচ্ছা, সো আমরা এখানে টাইপটা দেখতেছি কি স্ট্রিংস, স্ট্রিং টাইপস। স্ট্রিং টাইপস কি আপনার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে থাকলে সেটা হবে স্ট্রিংস। আচ্ছা, আরেকটা স্ট্রিংস আছে, সেটা আপনাদের দেখাই দিই। দেখেন, আমি চাইলে এখানে কি লিখছি, এভাবে লিখছি না। আচ্ছা, এটাকে আমি এভাবে না লিখে ধরেন এটাকে লাস্ট নেম লিখছি আর এটা ফার্স্ট নেম লিখছি, এটাকে কেটে দিই, একটা তো থাক, সমস্যা নেই। সো ফার্স্ট নেম লিখছি, লাস্ট নেম লিখছি, রাইট। সো এখন আমি চাচ্ছি ফুল নাম লিখবো, ঠিক আছে, কনস্ট ফুল নেম। সো ফুল নেম, আচ্ছা কনস্টটা ভুল লিখছি, কনস্ট ফুল নেম। এখন আমি চাচ্ছি যে আমি জয়েন করব, ধরেন মাই, এখানে আমি এভাবে লিখবো মাই নেম
দেন এখানে যদি আমি প্লাস দিই, তারপরে আমি ডলার দিই, সরি ফার্স্ট নেম, মাই নেম, দেন ফার্স্ট নেম, দেন আবার স্পেস, দেন লাস্ট নেম। হ্যাঁ, এভাবে আমরা কি কনক্যাটেনেশন করতে পারি, তাই না? এটা পারি তো, তাই না? জি ভাইয়া। বাট আমরা কিন্তু এটাকে এভাবে ইউজ না করেও আমরা এভাবে করতে পারি। দেখেন, এটাকে এভাবে আমি চাচ্ছি যে এটা এভাবে করব না, আমি পুরো জিনিসটাকে অন্যভাবে করতে পারি। আচ্ছা, আমি পুরো জিনিসটাকে আবার লিখি, কারণ আমি এই যে এখানে ব্যাকটিক দিব, ব্যাকটিক চিনেন আপনারা? জি ভাইয়া। ব্যাকটিক হলো 1 এর পাশে দেখেন ব্যাকটিক, ঠিক আছে? সো ব্যাকটিকের কাজ হলো আপনি ব্যাকটিক দিলে আপনি স্ট্রিং এর ভিতরে আপনি ভেরিয়েবল অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো আমি ব্যাকটিক দিলাম, এখানে আমি লিখবো এখন মাই নেম ইজ, দেন ডলার দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে দেখেন আমি এখানে এখন ভেরিয়েবল লিখতে পারবো, একটা স্কোপ হয়ে গেছে ভেরিয়েবল লেখার জন্য। এখন আমি এখানে ফার্স্ট নেম দিব, দেন স্পেস, দেন আবার ডলার দিব, লাস্ট নেম। ওকে, সো মাই নেম ইজ রফিকুল ইসলাম। দেখেন এখন আমি কিন্তু দুইটা একসাথে লিখতে পারতাছি, ঠিক আছে? তফাৎটা কি? আচ্ছা, ওকে। সো এভাবে কিন্তু আমরা চাইলে স্ট্রিং লিখতে পারি, ঠিক আছে? সো আমরা কিন্তু স্ট্রিং কয়ভাবে লিখতে পারি? 3 ভাবে। একটা হলো ডাবল কোটেশন, আর একটা হলো সিঙ্গেল কোটেশন, আর একটা হলো ব্যাকটিক। ওকে, সো 3 ভাবে আমরা স্ট্রিং লিখতে পারি, ঠিক আছে? সো ব্যাকটিক লিখে, এটা কিন্তু আপনাদের এখনো দেখা হয় নাই, আজকে ফার্স্ট দেখানো হচ্ছে যে ব্যাকটিক লিখে ব্যাকটিকের ভিতরে আমরা ভেরিয়েবলকেও ঢুকাই দিতে পারি। ওকে, তখন আমাদের কি প্লাস সাইনটা দেওয়া লাগতেছে না, বারবার কোটেশন ক্লোজ এবং ই করা লাগতেছে না। ওকে, ঠিক আছে, এটা কি ক্লিয়ার? ভাইয়াটা বলছেন হ্যাঁ, বলেন। যে ব্যাকটিকের ভিতরে ডলার সাইন দিয়ে যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম, এটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যেও কি করতে পারবো, নাকি শুধু ব্যাকটিকের মধ্যেই করতে পারবো? ডাবল কোটেশনের ভিতরে এটা আমরা করতে পারবো না, এর জন্যই তো আমরা ব্যাকটিক দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এখানে ডাবল কোটেশন দেই, দেখেন কি বলে, কিছু বলবে না, কিন্তু এটা পুরোটা স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে? পুরোটা দেখেন লাল হয়ে গেছে। হ্যাঁ, তার মানে পুরোটা স্ট্রিং, এই ডলার স্ট্রিং, ফার্স্ট নেম স্ট্রিং। আমি যদি এটাকে কনসোলে দেখি, দেখেন ফুল নেম। ওকে, দেখেন কি আসছে, মাই নেম ইজ ডলার ফার্স্ট নেম ডলার লাস্ট নেম, বাট ফার্স্ট নেম লাস্ট নেমের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু প্রিন্ট করে নাই। ক্লিয়ার? তাহলে ওটা শুধু ব্যাকটিকেই কাজ করবে। আপনি জি ক্লিয়ার। হ্যাঁ, তার মানে যদি আপনি ডলারের ভ্যালুটা দেখাতে চান, তাহলে আপনাকে শুধু ব্যাকটিকেই কাজ করবে। ওকে, আপনি চাইলে পুরোটাকে সিলেক্ট করে ব্যাকটিকে চাপ দিলে এটা ব্যাকটিক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, মাই নেম ইজ রফিকুল ইসলাম, ঠিক আছে? এই যে ফার্স্ট নেমের ভ্যালু এবং লাস্ট নেমের ভ্যালুটা এখানে নিয়ে আসছে। ওকে, ক্লিয়ার? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, আরেকটা জিনিস যদি আপনার কখনো ইউজ করা লাগবে, সেটা হলো যে ধরেন আপনি লিখছেন, আপনি এভাবে লিখছেন, এখন আপনাকে হয়তো কোনো মাঝখানে যদি আবার কোটেশন দেওয়া লাগে, আপনার সিচুয়েশন আসে অনেক সময় যে কোটেশনের ভিতরে আবার কোটেশন দেওয়া লাগে, কি করার জন্য? আলাদা করার জন্য, ঠিক আছে? লেখা থেকে লেখা আলাদা করার জন্য। তখন ডাবল কোটেশনের ভিতরে আপনি চাইলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা আপনি ইউজ করতে পারবেন, সেটা এখন অতটা লাগে না কাজের ভিতরে।
তো আমি যখন করছিলাম তখন জাস্ট শিখছিলাম, তো আপনাদের জানাই দিলাম। যদি কখনো লাগে ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবেন, বাট সিঙ্গেল কোটেশনের ভিতরে আবার ডাবল কোটেশনের ভিতরে আবার ডাবল কোটেশন আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ডাবল কোটেশনের ভিতরে আপনি আবার ডাবল কোটেশন ইউজ করলে তখন আপনাকে এই যে ওয়ার্নিং দিবে, ঠিক আছে? বাট আপনি কিন্তু ভাই কিছু কিছু ডাটা তো এরকম থাকে যে মাঝখানে আমাকে ডাবল কোটেশন ইউজ করতে হয়, তখন আপনি সেই ক্ষেত্রে তাহলে কি করব? তখন বাইরেরটা আপনি সিঙ্গেল কোটেশন দিলে কাজ করবে না, সিঙ্গেল কোটেশন না, তখন আপনাকে ডাইনামিক স্ট্রিং দিতে হবে, ঠিক আছে? এভাবে ডাইনামিক স্ট্রিং দিবেন, এর মাঝখানে আপনি এবার ডাবল কোটেশন দিলেও কাজ করার কথা। আচ্ছা, এটাকে কি করতেছে না, রিড করতেছে না ঠিক মতো ব্রাউজারের কারণে। এটা আমি অনেকবার ট্রাই করছিলাম কিন্তু হচ্ছিল না। এটা হ্যাঁ জি ভাই, এই যে দেখেন, এই যে হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে? তা আমার প্রসেস করতে পারতেছে না এই বিএস কোড, এর জন্য এটা নীল হয়ে আছে, বাট এটা পুরোটা লাল হয়ে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু কোনো এরর দিচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে। আপনি যদি মাঝখানে ডাবল কোটেশন দেখাতে চান কোনো কিছুতে, তখন আপনাকে আপনার ব্যাকটিক দিতে হবে। সিঙ্গেল কোটেশনে মনে হয় কাজ করার কথা, হ্যাঁ সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন, মানে ডিফারেন্ট হইতে হবে, ভিতরেরটা এবং বাইরেরটা ডিফারেন্ট হইতে হবে, একই রকম হওয়া যাবে না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আই গেস কোনো কোশ্চেন নাই আর না, রাইট? এটা নিয়ে এনি কোশ্চেন? না ভাইয়া। ওকে, ঠিক আছে। সরি, ওকে। আচ্ছা, এরপরে আমরা স্ট্রিং হলে সেটার আমরা লেন্থ চেক করতে পারি, ঠিক আছে? এবং আপনার বাস স্ট্রিংটা কিন্তু আপনার দেখা গেছে অ্যারের মতো, আপনার ইন্ডেক্স ইউজ করে আমরা কোন একটা ইন্ডেক্সের একটা ভ্যালুকে বের করে নিয়ে আসতে পারি এবং লেন্থও চেক করতে পারি, ঠিক আছে? যেটা আমরা অ্যারের ক্ষেত্রে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে একটা রিপ্লেস মেথড দেখানো হয়েছে, এটা হয়তো আমাদের অত লাগবে না, বাট এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আপনাদের এটা এখানে দেখানো হয়েছে। এরকম অনেক মেথড আছে, এরকম অনেক মেথড আছে, আপনাদের যখন যেটা লাগবে তখন সেটা আমরা ইউজ করব। দেন চলে যায় নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, সো নাম্বারের ক্ষেত্রে দুই ধরনের নাম্বার আছে, দুই ধরনের আছে, একটা হলো কি আপনার ডেসিমাল, একটা হলো কি আপনার কি বলে এটাকে, পূর্ণ সংখ্যা, ইন্টিজার। ইন্টিজার, এটা হলো ডেসিমাল আর এটা হলো ইন্টিজার, অথবা এটাকে বলা হয় আপনার ফ্লট অথবা ইন্টিজার, ঠিক আছে? ফ্লট নাম্বার অথবা ইন্টিজার নাম্বার। আচ্ছা, দেন আপনার ইসের ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে আপনি যদি কোনোটা স্ট্রিং দেন আবার কোনোটা নাম্বার থাকে, সো দুই ধরনের ডাটা টাইপ থাকে, তাহলে কিন্তু আপনি ম্যাথ ক্যালকুলেশনগুলো করতে পারবেন না। দুই ধরনের ডাটা টাইপ হলে সেটা সাধারণত স্ট্রিং এবং নাম্বার দুইটা পাশাপাশি বসে থাকবে, ম্যাথ ক্যালকুলেশনগুলো হবে না। আচ্ছা, এবং আপনার ক্যালকুলেশনের ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে আপনাকে আগে চেক করতে হবে ডাটা টাইপটা কি। যদি স্ট্রিং হয় সেটাকে আপনার নাম্বারে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট করে দেন আপনাকে কাজ করতে হবে। আর যদি কখনো আপনার স্ট্রিং লাগে, সেটাকে নাম্বারটাকে আপনাকে স্ট্রিং এ কনভার্ট করে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে ম্যাথের কিছু অবজেক্ট আছে, যদি যখন আপনার ক্যালকুলেশনে যাবেন তখন এটা কাজে লাগবে। ধরেন আপনার চেক আউটে, কার্টে
হ্যাঁ, আপনার ক্যালকুলেশনের কিছু বিষয় আছে, সেল, ফ্লোর, তখন আপনাদের এটা ইউজ করা লাগবে। এবং রাউন্ড, রাউন্ডের কাজ কি? রাউন্ড হলো রাউন্ডস টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, ঠিক আছে। সো এখানে 2.7 আছে, যেহেতু 7টা 5-এর চেয়ে বেশি এবং 10-এর কাছাকাছি, তাই এটা 3 হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এটা 4 হইতো তাহলে এটা 2 হয়ে যেত। এটা হলো রাউন্ড, নিয়ারেস্ট ইন্টিজার। সেল হইলে অলওয়েজ এটা কতটুকু আছে সে দেখবে না, সে অলওয়েজ সিলিং এ চলে যাবে, মানে উপরে, সে 5-এ নিয়ে যাবে, 4-কে 5-এ নিয়ে যাবে, ঠিক আছে। ফ্লোর হলে সে উপর থেকে টেনে নিচে নামায় নিয়ে আসবে। 4.6 আছে, সে চাইলে 5-এ যেতে পারতো, বাট তাকে সে 4-এ নিয়ে আসবে, ফ্লোরে। ওকে, এই হলো আপনার কাজ। আচ্ছা, স্কোয়ার রুট, স্কোয়ার রুট হলো আপনি এসকিউআরটি দিলে আপনি কোন একটা নাম্বারের স্কোয়ার রুট বের করতে পারবেন। র্যান্ডম নাম্বার হলো 0 থেকে 1 এর ভিতরে আপনার প্রত্যেকবার রিলোড নিলে, ব্রাউজারটা লোড নিলে প্রত্যেকবার একটা র্যান্ডম নাম্বার আপনাকে দিবে। সেটাকে আপনি 1000 দিয়ে যদি ভাগ দেন তাহলে দশমিক ভ্যালুটা চলে গিয়ে আপনি পরবর্তীতে কিছু নাম্বার আপনি নিয়ে কাজ করতে পারবেন। এবং আরো আপনার দেখা গেছে আপনি যদি হ্যাঁ রাউন্ড করে ফেলতে পারেন। রাউন্ড করে ফেললে কি হবে, নিয়ারেস্ট এই যে পূর্ণ সংখ্যায় চলে আসবে, তখন কিন্তু আপনার ওই ভাগ দিতে হবে না। সো আপনার ওই রাউন্ড করে ফেললে একটা নাম্বার আসবে। সো আপনাকে আগে কি করতে হবে, আগে ভাগ দিয়ে তারপরে রাউন্ড করতে হবে। দেন আপনি একটা পূর্ণ 10 সংখ্যার অথবা 12 সংখ্যার যদি একটা নাম্বার বের করতে চান, সেরকম আপনার 1000 দিয়ে 0 দিয়ে গুণ করে দেন যদি রাউন্ড করে ফেলেন, দেন দশমিক চলে যাবে। ওকে, এটা আমরা পাসওয়ার্ড জেনারেট করার ক্ষেত্রে আমরা ইউজ করব, আমরা প্রজেক্টে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে টু ফিক্সড। কোন একটা দশমিকের ভিতরে আপনি চাচ্ছেন, এখানে 4টা দশমিক আছে, আমি চাচ্ছি 2টা দশমিক পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি টু ফিক্সড। ওকে, দেন আচ্ছা, এটা হলো ক্যালকুলেশন আপনার কিভাবে জাস্ট এখানে কি বলছে দেখেন, মাই নাম্বার যেহেতু ভেরিয়েবল, সে মাই নাম্বারটাকে ধরে এখানে 20 অ্যাসাইন করা আছে, সে আবার মাই নাম্বার ইকুয়াল টু দিয়ে মাই নাম্বার প্লাস 5, ঠিক আছে, সেই ভেরিয়েবলের সাথেই আরো 5 যোগ করে সে এটাকে ভিতরে আবার রিঅ্যাসাইন করে দিল, ঠিক আছে। এটা শুধু ভারের ক্ষেত্রেই কিন্তু কাজ করবে, ঠিক আছে, অথবা লেটের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু কনস্ট্যান্ট ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আচ্ছা, সেম কাজটাই এভাবেও করা যায়, যে প্লাস ইকুয়াল টু 5, তার মানে এই ভেরিয়েবলের সাথেই 5 যোগ হয়ে আবার এই ভেরিয়েবলের সাথেই রিঅ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব কাজে দিবে। ওকে, এরপরে আচ্ছা, সেম আপনার এই যে ইন্টিজারের ক্ষেত্রে এক নামের সাথে আরেক নাম যোগ করতেছে আর কি। আচ্ছা, এখানে নাম্বারস আর কিছু দেখার মধ্যে, নাম্বারস নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, এই যেখানে পার্স ইন্ট এন্ড পার্স ফ্লট, হ্যাঁ, দুইটা জিনিস আমরা ইউজ করব কিভাবে, কি জন্য, ইন্টিজারকে ফ্লটে নেওয়ার জন্য, ফ্লটকে ইন্টিজারে নেওয়ার জন্য, ঠিক আছে। আবার নাম্বারকে স্ট্রিং এ নেওয়ার জন্য কি ইউজ করব, টু স্ট্রিং। সো এই কয়েকটা মেথড আপনার নাম্বারে যদি আমরা যাই, নাম্বারে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইউজফুল কিছু মেথড, যেটা হলো যে আপনার একটা কি টু স্ট্রিং, ঠিক আছে, এভাবে। দেন তারপরে আছে আপনার পার্স ফ্লট, আর হলো পার্স ইন্ট, ঠিক আছে। সো এই তিনটা জিনিস আমাদের লাগবে নাম্বার নিয়ে কাজ করতে গেলে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার নিয়ে কারো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, এরপর আমরা চলে যেতে পারি বুলিয়ান্স। সো বুলিয়ান্সটা কখন কাজে দিবে, বুলিয়ান্স কাজ লাগবে শুধু কন্ডিশন মেক করার জন্য, ঠিক আছে, কন্ডিশন মেক করার জন্য বুলিয়ান্সটা কাজে দিবে। সো এখানে আমরা শুধু এটাকে দেখছিলাম এবং আপনাদের বলছিলাম প্র্যাকটিস করতে, যে এখানে কতগুলো কন্ডিশন আছে ট্রু ফলসের, এই জিনিসগুলো একটু দেখতে হবে। দেখেন 20 থেকে 20 গ্রেটার দেন 2, 20 ইজ গ্রেটার দেন 2, এটা কি সত্য, তাই এখানে ট্রু।
সো এই কন্ডিশনটা দিলে আপনি একটা লাইন এক্সিকিউশন করবেন, সেজন্য আমরা এইভাবে কন্ডিশন সাজাবো। ঠিক আছে, 20 ইজ ইকুয়াল 20, 20 এর সমান। আবার এখানে দেখেন দুইটা স্ট্রিং হয়েছে, একটা হলো জন ইজ ইকুয়াল জনি, এখানে একটা এন বেশি এবং একটা ওয়াই বেশি, সেজন্য এটা কিন্তু ম্যাচ করে নাই, ফলস। ঠিক আছে, আবার এখানে দেখেন ডাটা টাইপ চেঞ্জ, মানে ডাটা টাইপ না, আপনার কি বলে এটাকে, ক্যারেক্টার ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, এখানে ক্যাপিটালাইজেশন ইস্যুটা ধরা হয়েছে, এটা স্মল লেটার এ এবং একটা ক্যাপিটাল লেটার এ, সেটাও কিন্তু ফলস যদি আপনারা ইকুয়াল দেন। ঠিক আছে, কেউ কি হ্যান্ড রেজ করছেন? হ্যাঁ হ্যাঁ আপু বলেন। হ্যালো ইয়াসমিন আপু আছেন? ইয়াসমিন জাহান আপু আছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, উনি হয়তো বাই মিস্টেক হ্যান্ড রেজ করছে। আচ্ছা আপনি মাইকটা মিউট। আচ্ছা এখানে আরেকটা হলো যে আপনার ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই কিন্তু আপনার ট্রিপল ইকুয়াল টু দিলে দুইটাই চেক করে, আবার একটা ইকুয়াল টু দিলে ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই কিন্তু চেক করে না। ঠিক আছে, সো এই জিনিসটা আমি যদি এখানে নিয়ে যাই, সো এটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, ভ্যালু। আচ্ছা সরি, হ্যাঁ এটাকে জাস্ট কনসোল ডট লগ করি। ওকে, সো এখানে দেখেন কি বলতেছে, 20 ইজ ইকুয়াল 20, বাট এটা আছে কি ডাটা টাইপ ডিফারেন্ট। সো এটা কি ট্রু আসবে না ফলস আসবে বলেন তো? ফলস আসবে ভাইয়া, ফলস আসবে, কারণ ডাটা টাইপটা ডিফারেন্ট। ঠিক আছে, বাট এখানে যদি আমি ইকুয়াল টু দুইটা দিতাম তাহলে ট্রু আসতো, ট্রু আসবে, রাইট। সো দুইটা ইকুয়াল টুর ক্ষেত্রে সেটা ডাটা টাইপটা চেক করে না, শুধু ভ্যালুটা চেক করে। ঠিক আছে, আর যদি আপনি ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই চেক করতে চান সেক্ষেত্রে আপনার 3 ইকুয়াল টু দিতে হবে। আচ্ছা, এরপরে সেম ফর এটা। ঠিক আছে, এখানে নট ইকুয়াল টু হলে ট্রু হবে। ঠিক আছে, সো নট ইকুয়াল টু হওয়ার কন্ডিশনটা হলো আপনার ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই এক্স্যাক্টলি সেম হইলে আপনার এটা কি আসবে। আচ্ছা হ্যাঁ, সেম না হইলে বেসিক্যালি ট্রু আসবে, আর সেম হইলে ফলস আসবে, যেহেতু আমি নট ইউজ করতেছি, না বোধক। সো না বোধক হইলেই ট্রু, আর যদি এটা হ্যাঁ বোধক হয়ে যায় তাহলে সেটা হবে ফলস। এটাকে যদি আমি নিয়ে যাই, এখানে আমি নট ইকুয়াল টু দিছি। ঠিক আছে, বলতেছি আমি 10 নট ইকুয়াল টু 10, বাট এটা হলো ডাটা টাইপটা হলো স্ট্রিং আর ডাটা টাইপটা হলো নাম্বার, তাই এটার ভ্যালু আসতেছে কত, মানে এটার রেজাল্ট আসতেছে কি ট্রু। বাট এটা যদি আমি এইটাও নাম্বার দিতাম এবং এটাও নাম্বার দিতাম তাহলে এটার কি আসতো, এটা রেজাল্ট বলেন তো কি আসতো, এটা রেজাল্ট ফলস আসবে ভাইয়া, ফলস আসবে, কারণ এই দুইটা কিন্তু একই ডাটা টাইপ একই ভ্যালু, তাই এটা কিন্তু সমান সমান। বাট আমি কন্ডিশন চেক করতেছি নট ইকুয়াল টু, মানে সমান না, তার মানে আমার কথাটা সত্য না, এটা আসলে সমান, সেজন্য এটার রেজাল্টটা আসবে ফলস। ওকে, আচ্ছা বুলিয়ান্সের ক্ষেত্রে এই দুইটা হলো কি আমরা মিস্টেক করি, এর জন্য এই দুইটাকে আমি জাস্ট হাইলাইট করে বুঝাই দিলাম, আর বাকিগুলো আপনার কন্ডিশন মেক করাটা ইজি। হ্যাঁ, স্মলার দেন অর ইকুয়াল টু, স্মলার দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে এটা ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে ফলস হলে ট্রু, ফলস হলে ট্রু, বা ট্রু হলে মানে সত্যি, ঘটনা সত্যি হলে ফলস। ঠিক আছে, মানে ভ্যালুগুলো মানে যদি সমান সমান হয় তাহলে ফলস, যেহেতু আমি এখানে নট ফলস নট ট্রু দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ,
সো এটার ক্ষেত্রে এটা একটু ওভারভিউ করেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন কন্ডিশন মেক করার ক্ষেত্রে আমরা একটু কন্ডিশন মেক করতে পারি। আপনারা তো কন্ডিশন কি আপনারা এটাকে প্র্যাকটিস করছিলেন এক্সট্রা? এটা বাদে আমি বলছিলাম সম্ভবত আপনার রেজাল্ট বের করার জন্য, মার্কশিটের রেজাল্ট বের করার জন্য রেখে করতে পারবেন? জি ভাই, করেছিলাম। ওকে, গ্রেট, ঠিক আছে। সো তারপরে আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে দেই। এটা হলো কি আপনার এখানে কি লিখছে, এখানে বলা হয়েছে var অর্ডার ভ্যালু 2800 টাকা, 2800 হলো অর্ডার ভ্যালু। আর এখানে আমি কন্ডিশনের ভিতরে ফেলতেছি, কন্ডিশনে বলতেছি অর্ডার ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1000। গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি অর্ডার ভ্যালুটা 1000 টাকা থেকে 1000 থেকে বড় অথবা সমান, বড় অথবা সমান। সো এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। কারণ কি অর্ডার ভ্যালুর মান হলো 2800, যেটা 1000 টাকা থেকে বড়। এটা সমান না কিন্তু বড়। সো এখানে অথবা কাজ করে, বড় অথবা সমান। সো যে কোনো একটা হলেই কাজ হবে। এটা অ্যাকচুয়ালি অর টাইপের একটা আপনার বুলিয়ান আছে। সো এখানে যেহেতু এটা সত্যি হয়েছে তাই এই লাইনটা এক্সিকিউশন হবে, ঠিক আছে। আর যদি এটা সত্যি না হয় তাহলে আমরা ডাইরেক্ট এলস বলে দিছি, এলস এর ভিতরে একটা লাইন আমি এক্সিকিউশন করতেছি। তার মানে যদি এটা সত্যি না হয় তাহলে আমার এই লাইনটা এক্সিকিউশন হবে, ঠিক আছে। এখন যদি এটা বলে দিতাম আমি এরকম যে ইকুয়াল ইকুয়াল, তাহলে কি হতো? এটা হয়ে যেত এই লাইনটা ফাইনান্স অপশন আর নট অ্যাভেলেবল ফর অর্ডারস বিলো 1000, ঠিক আছে। এই লাইনটা দেখা যেত, কারণ এটা কিন্তু আপনার দুই দিকে সমান না। এখানে 2800 আছে বাট এটা এখানে হলো 1000। সো দুইটাকে সমান সমান বললে এটা ফলস। যেহেতু এটা ফলস তাই এটা হবে না, এটা হবে। ওকে, সো এইভাবে আমরা অনেকভাবেই কন্ডিশন দিতে পারি, এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি, হ্যাঁ, দেন এভাবে দিতে পারি। সো এই বুলিয়ানসে যতগুলো আছে এই জিনিসগুলোকে ইউজ করে আমরা এইভাবে কন্ডিশন অ্যাপ্লাই করে করে আমরা কোন একটা ফাংশন ডেভেলপ করতে পারি। ওকে, এগুলো বুলিয়ানস, দেন নাল এন্ড আনডিফাইন্ড। আচ্ছা, নাল এন্ড আনডিফাইন্ড দুইটাই মূলত একই রকম জিনিস, দুইটাই এরর, আবার দুইটা দেখা গেছে ল্যাক অফ ভ্যালু শো করে, ঠিক আছে। নাল এন্ড আনডিফাইন্ড রিপ্রেজেন্টস দ্য ল্যাক অফ ভ্যালু। তার মানে আনডিফাইন্ড কখন হয়? যদি কোনো ভেরিয়েবল আমি লিখি বাট সেই ভেরিয়েবলটা ভ্যালু অ্যাসাইন করি, সেই ভেরিয়েবলটা ইউজ করি, সেই ভেরিয়েবলটা কখনো ডিফাইন করা হয় নাই বা ভেরিয়েবলটা কখনো আপনার ডিক্লেয়ার করা হয় নাই, সেক্ষেত্রে এটা বলবে কি আনডিফাইন্ড, যে ভেরিয়েবলটার তো কোনো মান নাই, ডিফাইন করা হয় না এটার কোনো মান, সেটার ক্ষেত্রে বলবে আনডিফাইন্ড। আবার নাল কখন বলবে? যখন আমি একটা ভেরিয়েবল ইউজ করতেছি সেই ভেরিয়েবলের মানটা হলো জিরো, মানে মান নাই, জিরোও না, সেই ভেরিয়েবলটার মানই নাই, সেক্ষেত্রে সেটা আসতে পারে নাল। অথবা আমি একটা ভেরিয়েবলের ভিতরে মান অ্যাসাইন করছি বাট আমি চাচ্ছি একটা মুহূর্তে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আমি এখানে লিখলাম যে const my name, ঠিক আছে। নেম দিয়ে আমি এখানে জাস্ট রেখে দিছি, এটাকে আমি কি করলাম না আচ্ছা, এটা const এটা দিয়ে আমি রেখে দিছি, আমি এটার ভ্যালুটা অ্যাসাইন করি নাই, ঠিক আছে। এখন আমি এটাকে দেখতে চাচ্ছি যে এটার ভ্যালু কত। তখন আমাকে এখানে কি দেখাবে? আমাকে দেখাবে আনডিফাইন্ড, ঠিক আছে। এখানে আমাকে দেখাবে আনডিফাইন্ড। এখানে দেখি, আচ্ছা এখানে দেখি, কি দেখাচ্ছে? আনডিফাইন্ড, যে আমি তো ভ্যালু ডিফাইন করি নাই, ঠিক আছে। বাট আমি ধরেন এখানে আমি একটা কিছু দিয়ে দিছি, ধরেন আমি এখানে অ্যাসাইন করে দিলাম যে রাফিকুল দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি ধরেন একটা বাটন আছে কোথাও, আমি চাচ্ছি যে বাটনটা ক্লিক করলে সে নামের ভ্যালুটা খালি হয়ে যাবে বা নামের ভ্যালুটা থাকবে না, ঠিক আছে। সো সেটার ক্ষেত্রে আমি কি করব? আমি নামের ভ্যালুটাকে কি করব? তখন আমি
আমি চাচ্ছি নামের ভ্যালুটা থাকবে না, তখন আমি কি করব, তখন এটাকে নাল করে দিতে হবে। ঠিক আছে, ধরেন আমি এখানে জাস্ট একটা দিলাম, ধরেন আমার একটা আইডি আছে অথবা একটা বাটন আছে, আমি লিখব জাস্ট ফর বোঝার জন্য বললাম বাটন ডট অন ক্লিক দিয়ে আমি বলতেছি যে এটার ভিতরে আপনার একটা ফাংশন চালাতে হবে, অন ক্লিক ফাংশন। এর ভিতরে আমি বলে দিব যে আমি চাচ্ছি এই মাই নেমটা কি হবে, মাই নেম ইজ ইকুয়াল টু নাল। ওকে, তার মানে আমি চাচ্ছি আমার বাটনে ক্লিক করলে মাই নেমের যে রাফিকুল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি ডিলিট করে দিব। সো ডিলিট করে দিলে আমাকে দিতে মানে অ্যাসাইন করব কি, ডিলিট তো করে দিব, কিন্তু এটা তো একটা ভেরিয়েবল, এটার ভিতরে তো কিছু একটা দিতে হবে, তাই সেই জন্য আমি এটাকে নাল করে দিব, মানে খালি। নাল মানে কি, খালি। সো এটা করার জন্য আমরা নাল ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এই হলো নাল এন্ড আনডিফাইন্ড। আচ্ছা, যেহেতু আমি বাটনটা আসলে কোনো ডিফাইন করি নাই, বাটনটা হ্যাঁ শোনা যায় কথা? ওকে, জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা মোটামুটি এটা নাল এন্ড আনডিফাইন্ড নিয়ে আগে ক্লিয়ার, কোনো কনফিউশন নাই, রাইট? এবং এক্সারসাইজ 1 মোটামুটি সবাই করে ফেলছেন। ওকে, এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন থাকার কথা। আচ্ছা, যদি দেখেন আপনারা ভিডিওটা এটা কিভাবে করবেন আমি দেখাই দিছি, সেটা দেখলেই আপনারা পারবেন। সো এটা নিয়ে আমি আর ব্রিফ দিচ্ছি না। ওকে, আমরা এক্সারসাইজ 2টা দেখব। এক্সারসাইজ 2টাতে প্রবলেম আছে। সো আমরা এখন চলে যাই ফাংশনস। আচ্ছা, ফাংশনসে কেউ একজন ভাই বলতেছিলেন ফাংশনসটা আরেকবার বোঝাই দিতে সুন্দর করে। ঠিক আছে, সো ফাংশনস আমরা জানি কিভাবে লিখতে হয়, তাই না? বাট কত ধরনের ফাংশন কতভাবে লেখা যায় এবং কতভাবে ইউজ করা যায় ফাংশনটাকে, সেই জিনিসটা একটু গোলাই ফেলতেছি। কারণ আমরা দেখা গেছে অন ক্লিকে ফাংশনটা একভাবে লিখতেছি, আবার আমরা শিখছি একভাবে। হ্যাঁ, দেখ এখানে এভাবে লেখা, ঠিক আছে, এখানে এভাবে লেখা, আবার দেখেন এখানে অ্যারো ফাংশন কিভাবে লেখা, অ্যারো ফাংশন আবার দেখা গেছে এই যে ফাংশন গ্রিড আছে একইভাবে, এই যেটা অ্যারো ফাংশন আবার দেখেন এক লাইনে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখা গেছে আমরা যখন অন ক্লিক ইউজ করতেছি তখন ফাংশনের নাম ইউজ করতেছি না, আবার দেখা গেছে অবজেক্টের ভিতরে যখন ফাংশন লিখতেছি তখন আবার ফাংশনের নামটা কি হিসেবে ইউজ করতেছি, তাই না? সো এখানে কিছু কনফিউশন কাজ করতে পারে যে ফাংশন আমি আসলে কতভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, আমরা যদি একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে ফাংশন আমরা কতভাবে লিখতে পারি, সেও কিন্তু একটা প্রপার ভালো আইডিয়া দেবে। আমি ওনাকে জিজ্ঞেস করি by how many ways we can write function. Sorry. আচ্ছা, এখানে এটা কি স্ক্রিনটা দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, সো দেখেন ইন জাভাস্ক্রিপ্ট ইউ ক্যান রাইট ফাংশনস ইন সেভারাল ওয়েজ। হিয়ার আর দ্য মোস্ট কমন ওয়ান্স। মোস্ট কমন হলো যে আমরা ফাংশন কিওয়ার্ড ইউজ করব, দেন একটা ফাংশনের নাম লিখব। ঠিক আছে, ফাংশনটা কি কাজ করবে সেই কাজের উপর ডিপেন্ড করে আমরা একটা নাম লিখব, যেন এই নামটা পড়ে আমি বুঝতে পারি এই ফাংশনটা কি কাজ করবে এবং এই ফাংশনটা আমি কেন লিখছিলাম। আমি 1 বছর পরেও যেন আমি যদি ফাংশনের নামটা দেখি যে ফাংশনটা কোত্থেকে আসতেছে এবং ফাংশনটা কেন ইউজ করছে, আমি নামটা দেখে যেন বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা হলো আপনার মোস্ট কমন ওয়ে, আমরা এইভাবে বেশি ইউজ করি এবং বেশি দেখব। ঠিক আছে, আচ্ছা আবার এভাবে করতে পারি, দেখেন কনস্ট ভেরিয়েবল আকারে, সে ভেরিয়েবল আকারে একটা ফাংশন ডিক্লেয়ার করলো। ঠিক আছে, কনস্ট অ্যাড, তার মানে অ্যাড হলো একটা ফাংশনের নাম।
কেন ফাংশনের নাম হলো, যখন আমি এখানে ফাংশনটা লিখছি, আমি যদি এটাকে একটু কোডে নিয়ে যাই, দেখেন যখন আমি শুধু অ্যাড লিখলাম, এটা ছিল না, লেটস সে আমার এখানে অন্য কিছু, দেখেন তখন এটা সবুজ, বাট যখন আমি এটাকে ফাংশন লিখব তখন এটা হয়ে যাবে হলুদ, কারণ ফাংশন হলো আমার থিম অনুযায়ী এটা হলুদ কালার দিচ্ছে ফাংশনের টাইপটা। আপনার থিম ম্যাটারে, আপনার বেস করে থিম অনুযায়ী এটা অন্য কালার দিতে পারে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটা কি ফাংশন হয়ে যাচ্ছে। তার মানে ফাংশনের নামটা কি, অ্যাড। ঠিক আছে, তো আমরা কিন্তু আমরা এইভাবে ফাংশন লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা আসছে, এগুলো আসছে হলো ES6 এ। হ্যাঁ, ES6 এর লেটেস্ট জাভাস্ক্রিপ্টের ভিতরে এই জিনিসগুলো নতুন অ্যাড হয়েছে। ফার্স্টে আমরা এভাবেই লিখতাম ফাংশনটাকে। ঠিক আছে, আচ্ছা এই গেল, এটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। ঠিক আছে, মানে এক্সপ্রেশন ইউজ করে আমরা ফাংশন লিখি। ওকে, এরপরে আসতেছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন কি? অ্যারো ফাংশনের ক্ষেত্রে আমরা কনস্ট দিয়ে লিখতেছি এবং এখানে আমরা ব্র্যাকেট ট্র্যাকেট ইউজ করতেছি না, ব্র্যাকেট ইউজ না করে আমরা জাস্ট ডাইরেক্ট অ্যারোটা ইউজ করতেছি। ঠিক আছে, অ্যারোটা কিভাবে, মানে গ্রেটার ইকুয়াল টু এন্ড গ্রেটার দেন, এই দুইটা মিলাই আপনার অ্যারোটা তৈরি হচ্ছে। যেহেতু আমার এই থিমের কারণে দুটো একসাথে মনে হচ্ছে, বেসিক্যালি এটা কি, যদি স্পেস দেই এই যেভাবে, ঠিক আছে স্পেস হবে না, বাট ইকুয়াল টু এন্ড গ্রেটার দেন, এটা কি ইউজ করে মানে কি এক্সিকিউশন হবে সেটার জন্য আমরা এটা ইউজ করতেছি। ঠিক আছে, তো আমরা জাস্ট এই ফাংশনটাকে আমরা কি করতে পারি, ধরেন এটা অ্যাড দিছি, অ্যাড দেওয়ার পরে এটাকে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তো জিনিসগুলোকে এক্সিকিউট করা হয়, তাই না? তো আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমরা দিয়ে দিব এভাবে, এভাবে দিলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়া লাগবে না। বাট আমরা যদি এটা ইউজ করি তাহলে কিন্তু বিষয়টা এক লাইনে লিখতে হবে, সেকেন্ড লাইনে কিন্তু লিখলে হবে না। ঠিক আছে, এবং এটা রিটার্নও লেখা দরকার নেই। আচ্ছা আচ্ছা, সেকেন্ড লাইনে লিখলেও হচ্ছে, বাট আমরা এক লাইনেই লেখার চেষ্টা করব। ঠিক আছে, এক লাইনে লিখবো, মানে এটা হলো কি রিটার্ন করতেছে। এই অ্যাড ফাংশনটা আমাদের এই জিনিসটা এক্সিকিউশন হচ্ছে এবং এটার প্যারামিটারটা হলো এইখানে, সে প্যারামিটার রিসিভ করে এখানে কাজ করতেছে। ঠিক আছে, এটা হলো কি আমরা অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন কেন বলতেছে, কারণ আমরা এখানে অ্যারো ইউজ করতেছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে অ্যারো ইউজ করতেছি, এটাই শুধু ডিফারেন্ট। ঠিক আছে, অ্যারো ফাংশনটা ক্লিয়ার এবং ফাংশন এক্সপ্রেশন ক্লিয়ার। এটার একটা আমি স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে কনস্ট্রাক্টর ফাংশন ইউজিং ফাংশন কনস্ট্রাক্টর। আচ্ছা এইটা দেখেন, এখানে কনস্ট অ্যাড লিখছে, এরপর আবার নিউ লিখছে। নিউ কেন লিখছে, আবার নিউ লেখার পর এখানে ফাংশনটা লিখছে এফটা বড় হাতের। ঠিক আছে, এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার এই আপনার কি বলে এটাকে কনস্ট্রাক্টর তৈরি করার জন্য। হ্যাঁ, কনস্ট্রাক্টর একটা মেথড আছে, কনস্ট্রাক্টর মেথড তৈরি করার জন্য এভাবে নিউ লিখে ফাংশন লেখা হয়, মানে ক্যাপিটাল লেটার ফাংশন লিখে আপনার কাজগুলো করা হয়। ঠিক আছে, সো এটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আপনি করবেন তখন এটা কাজে লাগবে, হ্যাঁ, আদারওয়াইজ এটা আপনার লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনার মেথড ইন অবজেক্টস, একটা অবজেক্টের ভিতরে আমরা যে মেথড, যেটা আমরা বলতেছিলাম যে একটা অবজেক্টের ভিতরে কিন্তু আমরা একটা চাইলে মেথড তৈরি করতে পারি। ঠিক আছে, সো এখানে মেথডটা কিভাবে লিখছে, অবজেক্ট লিখছে, অবজেক্টের ভিতরে এখানে অ্যাড দিয়ে মানে ডাইরেক্ট ফাংশনের মতো করে এখানে মেথডটা তৈরি করে ফেলছে। ঠিক আছে, সো এটাকে কিন্তু আমরা এই রাইট। সো এখানে কি করতেছে, এখানে আপনার এই যে কি এটা ফাংশন হিসেবে কাজ করতেছে। সো এটাকে যখন আমরা আসলে অ্যাক্সেস করব তখন আমরা এখানে কিভাবে অ্যাক্সেস করব, obj.add, এবং এর ভিতরে আমরা প্যারামিটার যেটা দিয়ে দিব সেই প্যারামিটার অনুযায়ী সে এখানে রিটার্ন করবে। ঠিক আছে, এটা একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে আমরা মেথড দেখছি না, এটা হলো সেই মেথড। সো আমরা যখন আসলে মেথড দেখছি এখানে, সেই মেথডটা ছিল একটু ডিফারেন্ট ওয়েতে। এখানে যদি আমরা দেখি, আগে যে আমরা এটা পাবো হলো ইসের ভিতরে, অবজেক্টস এর ভিতরে পাবো, অবজেক্টস মেথড। এই যে সো আমরা যখন এটা দেখছিলাম তখন একটা কি ইউজ করা হয়েছে, কি ইউজ করে তারপরে ফাংশন কিওয়ার্ড ইউজ করে দেন আমরা এটাকে রিটার্ন করছি। সেম কাজ, হ্যাঁ সেম কাজটাই হচ্ছে এখানে। জাস্ট কি হচ্ছে, অবজেক্টের ভিতরে মানে আমরা কিটা ইউজ না করে আমরা এখানে ডাইরেক্ট আমরা এভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটাও করা যায়,
এটাও করা যায়, বাট এভাবে করাটা হলো বেস্ট প্র্যাকটিস। তাহলে আপনার কি থাকবে, মানে রিলেট করতে পারবেন, আপনি কি ভ্যালু অবজেক্টটাকে রিলেট করতে পারবেন, ঠিক আছে। সো আমরা এটাকে এভাবেও লিখতে পারি। কিভাবে, ধরেন এটাকে বানাবো আমরা কি, তাহলে এটা হবে কি এরকম, রাইট। দেন এটা হচ্ছে আপনার প্যারামিটার, মানে ফাংশনের প্যারামিটার এরিয়া। দেন এটাকে বানাইতে হবে অ্যারে মেথড, অ্যারে ফাংশন বানায়া, দেন এটা তাহলে আমরা অ্যারে ফাংশনের মাধ্যমে এটাকে রিটার্ন করতেছি, সেম জিনিস। বাট এটাকে কেন আমি এভাবে দিলাম, যেন আমাদের মনে থাকে যে কি ভ্যালু, আমরা মেথডটা লিখলে এভাবে লিখবো, ঠিক আছে। এবং আমাদের যদি আরো অবজেক্ট থাকে, এখানে নাম থাকতে পারে ফার্স্ট নেম, দেন এখানে আমরা কমা দিলাম, কমা দিয়ে আমরা এটাকে বানালাম। আবার এখানে আমাদের আরেকটা অবজেক্টের আরেকটা ভ্যালু থাকতে পারে, এখানে আমাদের হয়তো লাস্ট নেম থাকতে পারে, ঠিক আছে, হয়তো লাস্ট নেম থাকতে পারে, ঠিক আছে। বাট আমরা মাল্টিপল অবজেক্টস, মাল্টিপল ভ্যালু আমরা এই অবজেক্টসের ভিতর দিতে পারি, সাথে আমরা একটা ফাংশনও তৈরি করতে পারি, ঠিক আছে। এভাবেও ফাংশন তৈরি করা যায়। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ম্যাথ অবজেক্ট, মেথড ইন অবজেক্ট। ওকে, সো আমরা তাহলে কয় ভাবে ফাংশন লিখতে পারতেছি? 5 ভাবে। তার ভিতরে আমাদের হয়তো এটা ইউজ হবে না, কারণ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছি না, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখন দেখা গেছে কি নেক্সট.জেএস, রিয়েক্ট.জেএস এর ভিতরে নাই। আগে এক সময় ছিল ফাংশন নিশের ফাংশনের জায়গায় ক্লাস মেথড ইউজ করা হতো। ক্লাস মেথড ইউজ করলে তখন দেখা গেছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লিখতে হইতো, ঠিক আছে। সো এখন হলো ফাংশন মেথড সব ইসের ভিতরে, রিয়েক্টের ভিতরে, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভিতরে, তখন আমাদের এখন যেতে হয় না, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলো ফাংশন নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন থাকার কথা না। কয়ভাবে লিখতে পারি আমরা, একটা কাজ করি পারি, আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে আমি গ্রুপে দিয়ে দিতে পারি আপনাদের সুবিধার্থের জন্য, অথবা জাস্ট এটাকে আমি কোডে অ্যাড করে দিতে পারি। ওকে, এটাকে আমি আচ্ছা ওকে আমি বলতে পারি, এটা আসছি একটু, ওকে। সো এটাকে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আমি এই ফাংশনসের এটার ভিতরে অ্যাড করে দিব, ঠিক আছে। যদিও এখানে দেওয়া আছে মোটামুটি যেগুলো আমাদের লাগবে, যেগুলো আমাদের বেশি লাগবে সেগুলো দেওয়াই আছে। তারপর আমি ওখানে যেহেতু 5টা দিয়েছে, যদি কোনোটা না থাকে, সবগুলোই দেওয়া আছে আই গেস, না থাকলে এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা কিন্তু আবার ওখানে ছিল না। সো এটা হলো একটা কলব্যাক ফাংশন দেওয়া হয়েছে, সেট টাইম আউট একটা ফাংশন, এর ভিতরে আরেকটা ফাংশন কলব্যাক হিসেবে কাজ করতেছে। এই ফাংশনটা এক্সিকিউশন হবে এই ফাংশনের উপরে ডিপেন্ড করে। এই ফাংশনের একটা প্যারামিটার আছে, সেটা হলো যে 1000 সেকেন্ড, মিলি সেকেন্ড। সো এই 1000 মিলি সেকেন্ডের উপর ডিপেন্ড করে এই ফাংশনটা কলব্যাক হিসেবে কাজ করবে, ঠিক আছে। এটা কি আপনারা জান? এটা কি, তারপর আমার একটু রিক্যাপ করে, সেটা হলো যে এটা ইটসেলফ একটা জাভাস্ক্রিপ্টের প্রিডিফাইন্ড ফাংশন, ওকে। সো এই ফাংশনটা একটা প্যারামিটার আছে, যেটা হলো দুইটা প্যারামিটার, একটা হলো ইটসেলফ একটা কলব্যাক ফাংশন, আর একটা হলো এই আপনার একটা ভ্যালু, ঠিক আছে, একটা মিলি সেকেন্ডের একটা ভ্যালু নিচ্ছি। সো এই দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে এই ফাংশনটা কাজ করে। এখন এই ফাংশনের প্রথম প্যারামিটারটা সেটাও কি, সেটা একটা কলব্যাক ফাংশন। সো এই ফাংশনটা কার উপর ডিপেন্ড করে কাজ করতেছে? সেকেন্ড প্যারামিটারের উপর ডিপেন্ড করে এই ফাংশনটা এক্সিকিউশন হচ্ছে, ঠিক আছে। এটা হলো সেট টাইম আউটের কাজ, যে একটা টাইম আপনি দিয়ে দিবেন, সেই টাইমের পরে গিয়ে আপনার এই জিনিসটাকে এক্সিকিউশন করবে, ঠিক আছে। আই গেস এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। এটা কিন্তু আপনি আবার এই যে অ্যারো স্টাইলেও লিখতে পারেন, সেট টাইম আউট, এর ভিতরে থাকবে কি আপনার, এটা বেসিক্যালি প্যারামিটারের জন্য, ঠিক আছে, এই ফাংশনের প্যারামিটারের জন্য, যেটা খালি এবং যেটা এবং এরপরে যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্সিকিউশন করব, সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমি ডাইরেক্ট এক্সিকিউশনটা দিয়ে দিলাম। দেন এইটার পরে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমার সেকেন্ড প্যারামিটারটা যেটা, সেটা হলো টাইম, সেটা আমি দিয়ে দিলাম। দেন আমার ফাংশনটা এখানে ওপেন হচ্ছে, এখানে ক্লোজ,
ওকে, সো আমি পুরো জিনিসটাকে একটা অ্যারো মেথডের ভিতরে অ্যারো স্টাইলে নিয়ে আসলাম। ওকে, সেম জিনিসটাই দুইভাবে আমরা লিখতে পারি। ওকে ওকে, দেন আমরা এখানে ফাংশন নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? এনি কোশ্চেন? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে বুঝতে পারবো। রাইট, হ্যাঁ প্র্যাকটিস করেন, জাস্ট এই ফাইলটাকেও একটু প্র্যাকটিস করে ফেললে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে অ্যারে 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 নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এ পুশ মেথড, পপ মেথড, শিফট, আনশিফট, ওকে, এন্ড দেন এখানে আরো আছে হলো আপনার এই যে স্লাইস, হ্যাঁ স্লাইস, তারপরে ইজ অ্যারে, এটা হলো চেক করার জন্য, ভেরিয়েবল চেক করার জন্য, দেন জয়েন, স্প্লাইস, এই জিনিসগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? না ভাই, এগুলো কাজ করেছি, কমপ্লিট আছে। ওকে, সো এগুলোতে আমি আর যাচ্ছি না। অ্যাসাইনমেন্ট 2টা আমি আপনাদের দেখাই দিতে চাচ্ছি আপনাদের টাইম শেষ হওয়ার আগে। এখানে আর দেখানোর মতো কিছু আছে কিনা আমি দেখি। সো এই জিনিসগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে ফেলবেন। courses.push, courses.unshift, courses.pop, এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। এখানে দেখেন কোর্সেস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানে কোর্সের ভিতরে জাভাস্ক্রিপ্ট পুশ করতেছে, জাভা বুটস্ট্র্যাপ কি করতেছে, আনশিফট করতেছে, মানে সামনে অ্যাড করতেছে, দেখেন এই সামনে অ্যাড হইছে। দেন পপ করছে, পপ মানে পিছন থেকে জাভাস্ক্রিপ্টটাকে সরাই ফেললো, দেন এখানে জাভাস্ক্রিপ্ট নাই। দেন এখানে বলতেছে শিফট, তার মানে সামনে থেকে বুটস্ট্র্যাপটাকে সরাই ফেললো, দেন আবার সেম আগের মতো HTML, পাইথন এন্ড PHP হয়ে গেল। ঠিক আছে, সো এটা হলো কি অ্যাড এবং রিমুভ করার যে মেথড আছে সেটা। ঠিক আছে, ওকে, এরপরে আপনার এটাকে দেখা হয়েছে ইন্ডেক্স দিয়ে কিভাবে আমরা একটা অ্যারের ভিতর থেকে ভ্যালু নিয়ে আসতে পারি সেটা। ওকে, ঠিক আছে, এরপরে আপনার স্লাইসটা ইউজ করা হয়েছে, কিভাবে স্লাইস করতে পারি, স্লাইসের কাজটা কি, স্লাইসের কাজ কি, স্লাইসের কাজ হলো স্লাইস মেথড এক্সট্রাক্টস পার্ট অফ অ্যান অ্যারে, একটা অ্যারের ভিতরে কোনো একটা পার্টকে সে এক্সট্রাক্ট করে। ঠিক আছে, সো এখানে কি করতেছে 0 to 3 সে রাখতেছে, তো 0 to 3 সে রাখতেছে, বাকিগুলো কি করতেছে কেটে দিচ্ছে, স্লাইস করে ফেলতেছে। ঠিক আছে, সো 0 ইন্ডেক্স হলো প্রথম ইন্ডেক্স, 3 হলো লাস্ট ইন্ডেক্স, এর পরের গুলো কেটে যাচ্ছে। ঠিক আছে, এই হলো আপনার স্লাইস, এটাকে প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবেন। দেন এখানে স্লাইস এই যে -3 দিচ্ছে, -3 মানে হলো আপনার শেষে থেকে তিনটা রেখে বাকিগুলো সে কেটে দিচ্ছে। ওকে, সেখানে দুইটা প্যারামিটার ভিতরে একটা প্যারামিটার দিছে এবং আরেকটা প্যারামিটার দেয়নি। ওকে, দেন এখানে আরেকটা আছে স্প্লাইস, স্প্লাইস হলো কি অ্যাডস রিমুভস আইটেমস এট আ স্পেসিফিক ইন্ডেক্স। ওকে, সো ওকে, এই জিনিসটা এটাকে জাস্ট আপনারা একটু কনসোলে দেখবেন, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করতেছে। এই ফ্রুটসটাকে নিয়ে সে এখানে স্প্লাইস করতেছে। ঠিক আছে, সো 2:1 মানে 2 এর 2 নাম্বার ইন্ডেক্স থেকে সে একটা জিনিস রিমুভ করতেছে। 2 নাম্বার ইন্ডেক্স হলো বানানার পরে একটা ইন্ডেক্সের জিনিসটাকে আপনি একটা ভ্যালু রিমুভ করতেছে, বানানোর পরে একটা ভ্যালু রিমুভ করতেছে এবং সেই পজিশনে এই কিউই যে কিওয়ার্ডটা আছে সেটাকে অ্যাড করে ফেলতেছে। দেখেন, ঠিক আছে, এটা কি একের বদলে দুইটা, আমি দুইটা কি সরাইতে পারবো? হ্যাঁ, দুইটা সরাইতে পারবেন আপনি। একের বদলে এখানে যদি 2 দেন তাহলে ম্যাঙ্গো এবং অরেঞ্জ দুইটাই সরে যাবে, দুইটাই সরে গিয়ে শুধু কিউই থাকবে। ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করেন, ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আরেকটা আছে জয়েন, এটা আমরা ইউজ করব প্রজেক্টের ক্ষেত্রে। জয়েন কি, দুইটা স্ট্রিংকে সে একসাথে করে জয়েন করে ফেলে। ঠিক আছে, দুইটা বা মাল্টিপল স্ট্রিংকে সে জয়েন করে। ঠিক আছে, সো এই যে দেখেন ফ্রুটসটাকে ধরছে, সে ফ্রুটস ডট জয়েন দিছে, যেহেতু প্রত্যেকটাকে এক একটা স্ট্রিং, তাই না, সো প্রত্যেকটাকে ধরে সে জয়েন করে ফেলছে, জয়েন করে সে কমা দিয়ে সে একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলছে। ওকে, আচ্ছা
এরপরে অবজেক্টস, অবজেক্টস এর ভিতরে এটা হলো আপনারা জানি আমরা কিভাবে একটা অবজেক্টস তৈরি করতে হয়। অবজেক্টস মানে হলো সেকেন্ড ব্র্যাকেট, ওকে। দেন অবজেক্টসটাকে আমরা ওই দেখা গেছে ইসের মতো করে ধরতে পারি, অ্যারের মতো করে। অ্যারেতে হলো ইন্ডেক্স নাম্বার দেয়, আর এখানে হলো কিটা দিব, কি অবজেক্টের যেই কিটাকে ধরবো সেই কি এর ভ্যালুটাকে আমরা পাবো। সো কিটাকে ধরার জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেন কি এর নামটা এখানে দিয়ে দিই, ঠিক আছে। আর যদি আমরা এটা ইউজ করব না, আমরা ইউজ করব ডট আইডি, ঠিক আছে। এটা বলে ডট মেথড, সো ডট নোটেশন। এই ডট নোটেশন ইউজ করে আমরা এটা ইউজ করব। এটা হলো মোস্ট পপুলার এন্ড এটা খুবই ইউজ করতে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, ইউজ করতে সুবিধা হবে, সাজেস্ট করবে। এমপ্লয়ি লিখে ডট লিখলেই এমপ্লয়ি অবজেক্টের নামগুলো আপনাকে সাজেস্ট করবে, সেটা অনেক সুবিধা না। আচ্ছা, সো এটা ইউজ করবো আমরা। দেন এভাবে আমরা একটা অবজেক্ট লিখতে পারি, সেটা আমরা হয়তো এখানে কিটাকে কোটেশনের ভিতরে রাখতে পারি, নাও রাখতে পারি, বাট সেকেন্ড ভ্যালুটা আপনার ডাটা টাইপ অনুযায়ী হবে। সেটা যদি স্ট্রিং হয় তাহলে কোটেশনের ভিতরে হবে, সেটা যদি নাম্বার হয় তাহলে কোটেশনের বাইরে হবে। সো সেকেন্ডটা হলো ভ্যালু, ভ্যালুটা হবে ভ্যালুর যে ডাটা টাইপ সে অনুযায়ী হবে, বাট ফার্স্টেরটা কিওয়ার্ড মানে ফার্স্টেরটা কি, সো কিটা আপনার নাম হবে, জাস্ট নাম। সেটা আপনি চাইলে এভাবে লিখতে পারেন, অথবা আপনি এই কোটেশন না দিয়েও লিখতে পারেন, ওকে। দেন এখানে আচ্ছা, সো এটাকে আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, সো আমরা একটা কিওয়ার্ডকে একটা কিকে ধরে আমরা এটাকে রিঅ্যাসাইন করতে পারি ভ্যালুটাকে, ঠিক আছে, ওকে। দেন ওকে, সো এখানে এটা কি, এটা হলো একটা অ্যারে। কি অ্যারে? এটা হলো মাল্টিপল অবজেক্টস এর একটা অ্যারে, অ্যারে অফ অবজেক্টস, ঠিক আছে। সো অ্যারে অফ অবজেক্টস কি মাল্টিপল অবজেক্টস সে অ্যারের ভিতরে ভ্যালু হিসেবে দিছে, একটা অবজেক্টস, একটা অবজেক্টস, একটা অবজেক্টস, তিনটা অবজেক্টস। সো এই কোর্সের তিনটা ইন্ডেক্স নাম্বার আছে, তিনটা লেন্থ আছে, এবং প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে অবজেক্ট আছে। সে অবজেক্টসে ঢুকতে হলে কোর্সেসে ইন্ডেক্স দিয়ে ঢুকতে হবে, ধরার পরে সে কিটাকে ধরে অবজেক্টের ভিতর ঢোকার পরে ডট নোটেশন দিয়ে কিটাকে ধরতে হবে। যেখানে দেখেন এই যে সে অবজেক্টের ভিতর ঢুকছে, ঢোকার পরে এখানে ডট নোটেশনটা দেয় নাই, ডট নোটেশন দিয়ে দেখাচ্ছে কোথায়, এখানে দেখেনি। সো আমরা ডট নোটেশন দিতে পারি, এখানে কি ডাইরেক্ট কিটাকে দিছে। সো কিটাকে না দিয়ে আমরা ডট ক্যাটাগরিজ দিতে পারি, ডট ক্যাটাগরিজ দিয়ে আবার এটাকে যে ডট ক্যাটাগরিজ দিয়ে আমরা ক্যাটাগরিজের ভিতর ঢুকতে পারি। সো এটা আই গেস জাস্ট একটু দেখাই দিই আপনাদের, তাহলে যারা আসলে এখনো দেখেন নাই তারা এই ভিডিওটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি একটা অ্যারে অফ অবজেক্টস নিলাম, এই জিনিসগুলোকে আমি কমেন্ট করে দিই। দেন এইখানে কোর্সেসের ভিতরে আমার মাল্টিপল অবজেক্টস, আমি চাচ্ছি যে স্টুডেন্টস যেটা সেটা দেখতে চাচ্ছি। কোন স্টুডেন্টস? ফার্স্ট অবজেক্টসের স্টুডেন্টসটাকে দেখতে চাচ্ছি। সো ফার্স্ট অবজেক্টের স্টুডেন্টসটাকে যদি দেখতে চাই, পাবেল ভাই বলেন তো আমি কিভাবে দেখব? কোর্সেস ডট স্টুডেন্টস, রাইট? কোর্সেস ডট ডট না, কোনটা সরি, দেখতে হবে? ইনডেক্স নাম্বার। কোর্সেস দিয়ে ইনডেক্স নাম্বার দিতে হবে আগে, জি। তারপর হচ্ছে কোর্সেস, দেন ইনডেক্স নাম্বার। কত নাম্বার ইনডেক্সের ভ্যালু? এটা 1 নাম্বার ইনডেক্স, 0 নাম্বার ইনডেক্স। সো 0 নাম্বার ইনডেক্সে ঢুকতে হবে, ঢোকার পরে আমি চাচ্ছি স্টুডেন্টসকে দেখতে। 0 নাম্বার ইনডেক্সে ঢোকার পরে এটা হয়ে গেল অবজেক্ট, তাই না? এই অবজেক্টের হ্যাঁ স্টুডেন্টটাকে যদি ধরতে চাই, তারপরে আমি এখানে দিব ডট, দেওয়ার সাথে সাথে আমি কিগুলোকে দেখতে পাবো। হ্যাঁ, এখন আমি দিব স্টুডেন্টস, দেন আমি কিন্তু এই যে আউটপুটটা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, দেন আমি যদি চাই যে আমি এই ক্যাটাগরিজটাকে ধরবো, সো আমি এখানে জাস্ট ইনডেক্স নাম্বার দিতে পারি, 1 নাম্বার ইন্ডেক্সই দেখবো, 0 নাম্বার ইন্ডেক্সেরটাই দেখবো। সো 0 নাম্বার ইন্ডেক্সে দিয়ে আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে যেহেতু এটা অবজেক্টস আমি এটাকে ধরতে চাই, তাহলে আমাকে দিতে হবে ডট নোটেশন। সো 0 এর পরে আমি দিব ক্যাটাগরিজটাকে ধরলাম। সো ক্যাটাগরিজে ঢোকার জন্য আমি এখানে লিখলাম ক্যাটাগরিজ। এখন ক্যাটাগরিজটা হলো একটা একটা অ্যারে মেথড। অ্যারের ভিতরে আমাদের মাল্টিপল ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালু এক একটা স্ট্রিং। সো অ্যারের ভিতরে যদি আমি ঢুকতে চাই, তাহলে আমাকে আবার দিতে হবে কি থার্ড ব্র্যাকেট, রাইট? দেন আমি কোন ভ্যালুটাকে চাচ্ছি, 0 এবং 1,
ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি সেটাকে, যদি আমি 0 চাই আমি বলবো যে 0, তাহলে 0 দিলে আমি এই 1 নাম্বার ইন্ডেক্সের ক্যাটাগরিসের 0 নাম্বার যেটা প্রোগ্রামিং সেটাকে আমরা এখানে পেয়ে যাব, রাইট? যদি এখানে যাই যে নোট js/scripts.js, আচ্ছা এখানে আমাদের আমি আইডি নিয়ে মনে কোনোটা কাজ করছি, ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? সো আমি আইডি নিয়ে কাজ করছি, এখানে দেখাচ্ছে না। সো আমি যদি এটা ব্রাউজারে চলে যাই, এই যে প্রোগ্রামিংটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? সো এভাবে আমরা একটা অবজেক্টের ভিতর থেকে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করতে পারি। আমি কিন্তু চাইলে এটাকে আবার রিঅ্যাসাইনও করে দিতে পারি, ঠিক আছে? আমি যদি এখন এটা ইকুয়াল টু দিয়ে আমি যদি এটাকে পাইথন বানাই দিই, সো প্রোগ্রামিং হয়ে যাবে পাইথন। ওকে, তাহলে আমি যদি যাই, ইয়াসমিন জাহান জি বলেন। না ভাই আমি হ্যান্ড রাইজ করছি। আচ্ছা হ্যাঁ, এটা হয়ে যাবে পাইথন। একটু লিভ নিতে হবে ভাই আজকে। আচ্ছা ঠিক আছে, মুশফিকুর রহিম, ঠিক আছে। আচ্ছা আমি কি মেসেজের নামটা লিখে দেবো? হ্যাঁ দিয়ে দেন, লিখে দেন। আচ্ছা ওকে। ওকে দেন, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। সো আচ্ছা, অবজেক্টস নিয়ে কারো কোনো কনফিউশন আছে আপনারা যারা দেখলেন? অবজেক্টস বানানো, অবজেক্টস কোন একটা ভ্যালু নিয়ে কাজ করা। আচ্ছা ঠিক আছে, এনিওয়ান? আচ্ছা ওকে, দেন আমরা সামনে আগাতে পারি তাহলে। অবজেক্টস হয়ে গেল, এখন অবজেক্টস মেথডস। আমরা অবজেক্ট মেথডসটা অলরেডি দেখে ফেলছি। অবজেক্টস মেথডসটা কি, যে আমরা একটা কিওয়ার্ডের ভিতরে, একটা কি এর ভিতরে, একটা অবজেক্টের ভিতরে কি ধরলাম, কি এর ভিতরে আমরা একটা ফাংশন কিওয়ার্ড লিখে একটা ফাংশন আমরা এখানে বানাতে পারি, ঠিক আছে? সেই ফাংশনের মাধ্যমে আমরা একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করতে পারি, করে এই ফাংশনটাকে আমরা বাইরে কল করে সেটার ভ্যালুটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, ঠিক আছে? নিয়ে আমরা এটাকে কাজ করতে পারি, দ্যাটস ইট। ওকে, সো গেল অবজেক্টস, মেথডস এন্ড দেন এক্সারসাইজ 2। সো একদম এক্সারসাইজ 1 থেকে 2 পর্যন্ত মোটামুটি সবগুলো জিনিস এই ভিডিওতে কভার হয়ে যাচ্ছে। এই ভিডিওটা যদি আপনারা একটু দেখে দেখে প্র্যাকটিস করেন, আই গেস কভার হয়ে যাবে এবং রিক্যাপ হয়ে যাবে খুব ভালো। আচ্ছা এখানে তাহলে এক্সারসাইজ 2 এর ভিতরে কার জন্য প্রবলেম আছে বলছিল? তাই কার প্রবলেম ছিল এক্সারসাইজ 2 তে? ভাইয়া আমার। হ্যাঁ, পার্সেন্টেজ বের করতে, রাইট? এটা রাইট? জি জি জি। আচ্ছা, সো এইটার পার্সেন্টেজটা যদি আমি বের করতে চাই, আচ্ছা আপনারা তো করছেন, হ্যাঁ পাবেল ভাই করছেন না? জি ভাইয়া। আচ্ছা জাস্ট আমি এটাকে তাহলে এভাবে সময় নষ্ট না করে আমি জাস্ট আপনি জাস্ট বলে দেন। আচ্ছা ভাইয়া আমি একটু বেরোতে চাচ্ছিলাম, আমার নাইট ডিউটি আছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, সমস্যা নেই, আমি তাহলে বুঝা দিচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো দেখেন আমি এখানে ফাংশনটা এখানে নিয়ে আসি, এটাকে আমি কমেন্ট করে দেই, দেন এখানে কিন্তু আমি চাইলে এখানে একটা কিওয়ার্ড বানিয়ে ফেলতে পারি, তাই না? এই যে দেখেন গেট পার্সেন্টেজ, একটা আমি যদি একটা ফাংশন তৈরি করে ফেলি, দেন এর ভিতরে দেখেন ফাংশন, আমি যদি পার্সেন্টেজটা বের করতে চাই, হ্যাঁ, সো পার্সেন্টেজটা বের করতে গেলে আপনাকে কি করতে হবে? এখানে দুই ভাবে আপনি জিনিসগুলোকে ধরতে পারেন। আমি যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেই, দেন দেখেন এখানে আপনি ফার্স্টে প্রত্যেকটার কি করতে হবে, যেহেতু আপনি পার্সেন্টেজ বের করবেন, কার পার্সেন্টেজ বের করবেন? 5 স্টার। আমি কোশ্চেনটা যদি একটু পড়ি, দেখেন এখানে কি বলতেছে, কনসিডার দ্য অবজেক্ট বিলো, ওকে করলাম, দেন পার্সেন্টেজ কোথায়, এখানে। সেখানে পার্সেন্টেজ অফ 5, এখন পার্সেন্টেজটা যদি বের করি, হ্যাঁ, সো এখন এটার পার্সেন্টেজ বের করতে হবে। তার মানে কি, যে টোটাল আমাকে কতজন রিভিউ দিল, তাই না? ধরেন আমাকে টোটাল 420, 80, 33, 20, 4 এই সবগুলো মিলাইয়া আমাদের টোটাল হয়তো ধরেন 1000 ধরে নিলাম, 1000 মানুষ
রিভিউ দিল, অথবা 600 ধরে নিতে পারি যেহেতু এগুলোর নাম্বার কম, তাই না? তো ধরেন আমার 600 মানুষ রিভিউ দিছে, টোটাল 600টা রিভিউ আসছে, তার ভিতরে 5 স্টার রিভিউ আসছে কত পার্সেন্ট, এটা ওনার কোশ্চেন, তাই না? দেখেন কি বলছে এখানে, যে পার্সেন্টেজ অফ 5 স্টার রিভিউস, 5 স্টার রিভিউস কত পার্সেন্ট আসছে, টোটাল রিভিউস এর ভিতরে 5 স্টার রিভিউস কত পার্সেন্ট, কোশ্চেনটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে এটা বের করা সহজ হয়ে যাচ্ছে না? ধরেন আমাদের কি করতে হবে, প্রত্যেকটা রিভিউস গুলোকে যোগ করে ফেলতে হবে, রাইট? ধরেন আমি তাহলে কি করব, কনস্ট এখানে দিতে পারি সাম ইজ ইকুয়াল টু প্রত্যেকটা রিভিউস কে ধরবো। সো প্রত্যেকটা রিভিউ যেহেতু এই অবজেক্টেরই একটা ভ্যালু বা এই অবজেক্টস, রাইট, এই অবজেক্টের যেহেতু ভ্যালু, এটাকে আমরা এটাকে আবার কিভাবে কি হিসেবে ধরছে, এটাকে যদি আমরা জাস্ট এভাবে লিখতে চাই এভাবে লিখতে পারি, আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা এভাবে লিখতে পারবো না, কারণটা কি? কারণ হলো এখানে আগে নাম্বার দেওয়া আছে, সেখানে যদি আগে নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিটা কিন্তু নাম্বার দিয়ে শুরু হয় না, ঠিক আছে? যেহেতু কিটা নাম্বার দিয়ে শুরু হয় না, সেই জন্য এই কিটাকে আপনার এই ডাবল কোটেশনের ভিতরেই লিখতে হবে, ঠিক আছে? সো এভাবেই লিখতে হবে। সো আমরা কি করব, দিস ডট প্রত্যেকটা স্টার এটাকে ধরতে পারি, ঠিক আছে? কি করব, দিস ডট 5 স্টার রিভিউস, দেন প্লাস দিয়ে প্রত্যেকটা দিস দিয়ে ধরবো, ঠিক আছে? দিস ডট 4 স্টার রিভিউস, ওকে, প্লাস দিস ডট 3 স্টার রিভিউস। সো এইভাবে আমরা 3 স্টার রিভিউস, দেন আমরা কি করলাম, এটা 4 স্টার 2 স্টার রিভিউস 1 স্টার রিভিউস, প্রত্যেকটা রিভিউসটাকে আমরা কি করলাম, যোগ করে আমরা কি সামের ভিতরে রাখলাম, রাইট? সো এটাকে কিন্তু আপনি চাইলে বাইরেও করতে পারতেন, বাট আমরা ভিতরে করে আমরা এটাকে রিটার্ন করে দিব, ঠিক আছে? সো আমরা আগে যোগ করে ফেললাম, প্রত্যেকটা যোগ করে ফেললাম, সো আমরা সাম পেয়ে গেলাম। এটাকে সাম না দিয়ে আমি বলতে পারি যে সাম টোটাল, ওকে, সাম টোটাল বলে দিলাম। তাহলে আমাদের টোটাল যে যোগ কতজন মানুষ আমাদের রিভিউ করছে সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন টোটালের ভিতরে 5 স্টার কত পার্সেন্ট সেটা বের করতে হবে, ঠিক আছে? সো সেটাকে যদি আমরা বের করতে চাই তাহলে এভারেজ বের করার সূত্রটা, পার্সেন্টেজ বের করার সূত্রটা কি, ঠিক আছে? সো পার্সেন্টেজ বের করার সূত্রটা হলো যে ওরা আমাদের দিয়ে দিছে, দেখেন এখানে 5 স্টারের পার্সেন্টেজ বের করতে চাই, তাই না? 5 স্টার রিভিউর পার্সেন্টেজ কত? সো 5 স্টার রিভিউস এর পার্সেন্টেজ দিস ডট 5 স্টার রিভিউস, এটাকে ধরলাম, এটা ভ্যালুটাকে ধরলাম, ধরার পরে বাই সাবটোটাল, মানে এটা দিয়ে ভাগ করতে হবে, রাইট? মানে যেটার পার্সেন্টেজ বের করব, যেটা থেকে পার্সেন্টেজ বের করব সেটা দিয়ে ভাগ করতে হয়, দেন এই দুইটার ভাগফলকে 100 দিয়ে গুণ করতে হয়, রাইট নাকি? জি ভাইয়া। সো তখন আমি কিন্তু এইটার পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি, যেহেতু আমি এখানে ভাগ করে 100 দিয়ে গুণ করতেছি, আমি কিন্তু পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি, তাই না? এইটার পার্সেন্টেজ পাচ্ছি এটা থেকে, মানে এটার ভিতরে এটার কত পার্সেন্ট আছে, রাইট? জি, এটা কি আমরা ইয়ার ভিতরেই লিখবো, গেট পার্সেন্টেজের মধ্যেই লিখবো সব? কোনটা? হ্যাঁ, এখন যেহেতু আমি পেয়ে যাচ্ছি, এটাকে জাস্ট আমি কি করতে পারি, রিটার্ন করে ফেলতে পারি, ঠিক আছে? রিটার্ন কি করব, 5 স্টার রিভিউস, ঠিক আছে? এখন জাস্ট এভাবেই আমি রিটার্ন করি, টু ফিক্স করলাম না, 5 স্টার রিভিউসটাকে এভাবে রিটার্ন করলাম। করার পরে আমি এখানে যদি ধরেন আমি কনসোল লগ করি, আগে ব্লক এটাকে ধরি, এন্ড গ্যাস পার্সেন্টেজ, ওকে দিলাম। দেওয়ার পরে এটার আউটপুট কত আসবে দেখেন, এটার আউটপুট আমরা যদি দেখতে চাই, এখানে কিছু বলতেছে কি, আচ্ছা ex2 আমাদের ফাইলটা আমরা ভুল ফাইলে করতেছি, ধরেন আমি আপাতত এটাকে কি করতে পারি, xss2 তে কাজ করতেছি, তো xss2 টা দেখতেছি, এটার জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিংক করা নাই, সো জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কি করতে হবে, লিংক করতে হবে। সো এটাকে আমি স্ক্রিপ্টস দিয়ে দিতে পারি, আমি দিয়ে দিলাম স্ক্রিপ্টস, আপনি কিন্তু ex2 তে কাজ করবেন, ঠিক আছে? ex2 এখানে ex2 ক্রিয়েট করে তারপরে কাজ করবেন। আচ্ছা, এখন আমার এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কানেক্ট হয়েছে,
এখন আমি চাইলে কনসোলে দেখতে পারবো। এই যে দেখেন কত আসছে 75.40399 অনেক কিছু আসছে, রাইট? তার মানে কি আমার পার্সেন্টেজটা পেয়ে গেছি। তাহলে কত পার্সেন্টেজ হয়েছে বলেন তো? 75%। 75% আসছে। সো এটাকে আমি 75% করে দিই, 75 করে দিই, তাহলে কমেন্ট আকারে থাক, বুঝতে সুবিধা হবে। 75 আসছে। এখন এখানে আরেকটা কন্ডিশন দিছে, সেটা দেখি। হ্যাঁ, এখানে বলতেছে শো দা পার্সেন্টেজ হিয়ার। যেহেতু আমি পার্সেন্টেজ শো করবো, সেখানে যদি আমি থাকে, ধরেন আপনার দশমিক থাকে, তাহলে প্রবলেম না? দশমিক তো থাকা যাবে না। সেটাকে আমরা কি করতে পারি, 2 ফিক্স করে দিতে পারি, যে এত পার্সেন্টেজ, মানে 2 নম্বরে অথবা 1 নম্বরে 2 ফিক্স করে দিতে পারি, অথবা রাউন্ড করে দিতে পারি, রাইট? কোর্সেস ডট এটা দিয়ে আমরা এখানে করে দিতে পারি ডট রাউন্ড। আচ্ছা, ম্যাথ ডট রাউন্ড, রাইট? এটা কি করতে হবে, এটাকে আমি যদি একটা ইসের ভিতরে রাখি, এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, যেহেতু আমি ভ্যালুটা পাচ্ছি, ভ্যালুটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি। কারণ এটাকে আমি লেট দিয়ে আমি এটা দিলাম যে পার্সেন্টেজ রেজাল্ট, ওকে, দিয়ে এটা ভেরিয়েবলের ভিতরে এটাকে রেখে দিলাম। দেন এটাকে আমি এখন কি করব, এটাকে পার্সেন্টেজ রেজাল্ট ডট টু ফিক্স না, রাউন্ড করতে হবে। সো রাউন্ডের ভিতরে কি এটা দিতে হবে, ম্যাথ ডট রাউন্ড দেন পার্সেন্টেজ, ওকে। তার মানে কি আমার এই পার্সেন্টেজটা কি হয়েছে, রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। রাউন্ড করে আমি এটাকে চাইলে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, যে লেট রাউন্ডেড পার্সেন্টেজ, ঠিক আছে। সো আমি রাউন্ড করে দিলাম, রাউন্ড করে এটাকে আমি পেয়ে গেলাম। দেন এটাকে আমি জাস্ট কনসোল ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এখানে দেখাই দিতে পারি, তাই না? রাইট? এখন আমি এটাকে দেখবো এটার ভিতরে আইডি কি দেওয়া আছে। এটার আইডি কি দেওয়া আছে, 5 স্টারস, রিভিউস 5 স্টারস। এই আইডিটাকে ধরবো, কিভাবে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে দিব হলো এটা রিভিউস 5 স্টারস ডট ইনার এইচটিএমএল। দেন এই যে যেটা আমি রাউন্ড করছি সেটাকে দিয়ে আমি সাথে প্লাস 5 স্টারস, সরি পার্সেন্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে। সো এবার আমার এখানে শো করবে না পার্সেন্টেজটা, দেখছেন কত পার্সেন্ট, 75% শো করতেছে, ঠিক আছে। এটা একটু বিট ট্রিকি ছিল, এর জন্য পারেন নাই, সো সমস্যা নাই, হ্যাঁ। সো এটাকে আপনার দেখা গেছে হয়তো আপনি এটাকে ভিতরে পার্সেন্টেজ না লিখে বাইরেও লিখে আপনি এটাকে পার্সেন্টেজ বের করে দিতে পারতেন। সো দুই ভাবে করা যেতে পারতো। ও তার বলে দেয় না যে আপনি বাইরে ভিতর থেকে করে তারপরে করতে, বাট এটা হলো যেহেতু আমরা অবজেক্টের ভিতরে আছি, আমরা এবারে ধরে দিস দিয়ে ধরে আমরা এটাকে যোগ করে ফেলতে পারতাছি। যোগ করে দেন আমি পার্সেন্টেজটা বের করতেছি, যেহেতু যোগফলটা দিয়ে আমি এটার পার্সেন্টেজটা বের করতে চাই, এটার ভ্যালুটা দিয়ে ভাগ করব, যোগফলটাকে এটার ভ্যালুটা দিয়ে ভাগ করব, ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটাকে 100 দিয়ে গুণ করব, করলে এটার পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। সেই পার্সেন্টেজটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি, সেই রিটার্ন পার্সেন্টেজটাকে আমরা রাউন্ড করে ম্যাথ ডট রাউন্ড করে আমরা এটাকে মানে দশমিক ভ্যালুটাকে উঠাই দিলাম, উঠাই দিয়ে পার্সেন্টেজ যোগ করে আমরা এই আইডির ভিতরে আমরা দেখাই দিলাম ইনার এইচটিএমএল এ, ওকে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পারবেন এখন? জি ভাই পারবো। আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এক্সারসাইজ 2 নিয়ে? আচ্ছা, আশা করতেছি কোনো কোশ্চেন নাই। দেন এক্সারসাইজ 2 এর পরে বাকি এই জিনিসগুলো তো জাস্ট গত ক্লাসেই দেখাইছি, সেগুলো রিক্যাপ করার কিছু নাই। আশা করতেছি আপনার অ্যাসাইনমেন্ট 2 এবং অ্যাসাইনমেন্ট 1 এবং 2 এই আজকের ভিডিওটা যদি ভালো মতো দেখেন তাহলেই কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে, তাই না? যাদের বাকি আছে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1 এবং 2 এই ভিডিওটা দেখলেই দুইজন মানে সবগুলোই দুইটা অ্যাসাইনমেন্টই কভার করে ফেলতে পারবেন, ঠিক আছে।
এবং এটা দেখে ব্যাক প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের জাভাস্ক্রিপ্টের যেগুলো শিখলাম সেটাকে ফুললি রিকভার হয়ে যাবে, ফুললি রিক্যাপ হয়ে যাবে। ঠিক আছে।